তো হিমালয় ভাই, আপনার সাথে আবার একটা অদ্ভুত প্রাকৃতিক পরিবেশে পডকাস্ট করা। মহাভারতের পডকাস্টটা করছিলাম সেই মানিকগঞ্জের ঘিওরে। আজকে হলো হ্যাঁ, বেউথা। ঠাকুরকান্দির ইয়েতে গর্জনা কমে। হ্যাঁ, আজকেরটা হলো আপনার কি বেউথা। হ্যাঁ, এটা হলো যে এলজিডি চক, হ্যাঁ, একটা বেউথার কাছেই বেউথা। আর আমাদের বাসাও এখানে। হ্যাঁ, আমাদের বাসাও এখানে। তো হ্যাঁ, তোমার সাথে আমি যে পডকাস্ট গুলো করি একটা ছাড়া সবই এরকম বাইরে বাইরেই করছিলাম। একটা বোধহয় শুধু ওই মহাখালী ডিওএইচএস অফিসে হ্যাঁ, করছিলাম। সবই তো বাইরে বাইরেই। তো ভাবতেছিলাম যে ঈদের এত লম্বা সময় মানিকগঞ্জে আসছি, হুম। তুমি তো আমাদের বাসায় আগে আসো নাই, তো বাসায় আসো একটু, ব্যতিক্রমে যে একটা শো হোক। সব মিলে মানে ওই এটা হয়ে গেছে আর কি, ম্যাচ করে গেছে আর কি সবকিছু। হ্যাঁ, পরিবেশটাও সুন্দর। এখন এই যে একটু পর খানিক বাদে বাদে বাতাস প্রবাহিত হচ্ছে। পুরো প্রাকৃতিক একটা পরিবেশ, যেটা একটা খুব সুন্দর একটা অনুভূতি দিচ্ছে। তো আপনার তো জীবনে তো 39 বসন্ত পার হয়ে যাচ্ছে, পার হয়ে গেছে। 40ও চলে যাচ্ছে, 40-এ পদার্পণ করবেন। আগস্টে 40 হবে। 40-এ। তো আপনার আগের জীবনের যে অনুভূতিগুলো, আর এখন যে আপনি 40-এর দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছেন, তো এটাতে আর কি কেমন পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? আপনি কি আপনার যে প্রিন্সিপাল গুলো আছে, যেটা আপনি বলেন যে মানুষের জীবনে প্রিন্সিপাল গুলো সচরাচর পরিবর্তন হয় না, তো আপনার কি কোনো প্রিন্সিপাল পরিবর্তিত হচ্ছে বা নতুন কোনো কিছু অ্যাড হয়েছে, বা আচ্ছা, এটা একই রকম আছে, বা কি কি পরিবর্তন আসছে অ্যাকচুয়ালি আপনার জীবনে? 40 তো খুব সিগনিফিক্যান্ট একটা বয়স মানুষের জীবনে। তুমি যদি রিলিজিয়াসলি চিন্তা করো তাহলে দেখবা যে যারা রিলিজিয়াস লিডার ছিল ওনাদের লাইফে 40 একটা খুব গুরুত্বপূর্ণ বয়স। হুম। যারা ফিলোসফার ছিল তাদেরও ম্যাচুরিটি সাধারণত 40-এ আসছে। আবার ছেলেদের ক্ষেত্রে যদি বলো, ছেলেদের 40-এর পর যে একটা টেস্টোস্টেরন হরমোন একটা যেন কাজ রয়েছে, টেস্টোস্টেরন, হ্যাঁ। হ্যাঁ, যেটার কারণে তাদের এই চাপালিশ লাইফের উপর এক ধরনের প্রভাব পড়ে। তো সবকিছু মিলে 40 তো আসলে লাইফের সবচেয়ে সিগনিফিকেন্ট একটা টার্মিনাল। তো ধরে নেওয়া যায় যে এই সময়ে মানুষের পরিপক্কতা যেটা সেটা আসা আসা শুরু করে। এখন আমার ক্ষেত্রে আমি আসলে মানে অতটা ম্যাচিউর মানুষ তো না, ফলে 40 আমার জন্য আলাদাভাবে কোনো ম্যাচুরিটির জায়গায় আসছে কিনা এটা দেখতে হলে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। আর আগের ক্ষেত্রে যদি বলি যে আমি গত অনেকদিন ধরেই আমার লাইফগুলোকে যখন আমি দশকে দশকে ভাগ করি, আমি দেখি যে এই দশক থেকে সেই দশকে আমার আসলে গ্রোথ কার্ভ কিরকম ছিল। যেমন 10 থেকে 20 এই সময় আমার যে গ্রোথ কার্ভ, 20 থেকে 30-এর যে গ্রোথ কার্ভ, 30 থেকে 40-এর যে গ্রোথ কার্ভ, এইটার সিম্বলাইজেশনটা কিরকম হচ্ছে, এটা কি এক্সপোনেনশিয়ালি করতেছে নাকি এটা খুব স্টেডিলি গ্রো করতেছে নাকি এটা ফল করতেছে। তো আমার থিসিস অনুসারে যে মানুষের সাধারণত 40 থেকে 50 এই সময়টা হচ্ছে তার পিক হয়, এরপর আস্তে আস্তে তার পিক নামা শুরু হয়। 50-এর পরে আর তার পিক মানে পিক সাধারণত 50-এর পরে গিয়ে হয় না, পিক 50-এর আশপাশের সময়ও হয়। তো আমার ধারণা যে আমার যে পিকটা, এই পিকটা আসলে শুরু হয়েছে 35-এর পর থেকে, যখন আমি রং প্যাথি লিখলাম। তার আগেও আমি বেশ কিছু সিগনিফিকেন্ট কাজ করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার পিকটা রং প্যাথি এবং 2023-এ যখন বাবুল ঋষি শুরু করলাম সেই জায়গা থেকে হয়তো পিকটা শুরু হয়েছে। সো এখনো আমার পিকটা উপরে ওঠা শুরু হওয়ার কথা। তো এইটা নিয়ে এখন আমি চিন্তা করতেছি যে আমার আগের লাইফে আমি যা যা চিন্তা করতাম বা যা যা অ্যাক্টিভিটি করছি সেইটাকে ছাড়াই আমার একদম পিক পয়েন্ট যেটা সেইটা আমি কিভাবে অ্যাচিভ করতে পারি বা সেটা আসলে কি হইতে পারে। তো সেটা এখন বলতে পারো যে নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ আছে, এবং এই জায়গাতে এইটা অ্যাচিভ করার ক্ষেত্রে আমার যে সিস্টেম লসগুলো আছে সেই সিস্টেম লসগুলোকে আইডেন্টিফাই করে সেইটাকে কিভাবে আমি করতে পারি, সিস্টেম লসটাকে রিডিউস করতে পারি। তো আমি সিস্টেম লসের জায়গাগুলো আইডেন্টিফাই করছি। তো আশা করি সেই জায়গাটা নিয়ে কাজ করে হয়তো আমি আমার পিকটা আরো বাড়াইতে পারবো। এই মুহূর্তে এটাই আমার বড় চিন্তার জায়গা। হুম। তাহলে এখন এই যে আপনি বললেন যে 40 থেকে 50 পর্যন্ত, এখন 50-এর পরে আসলে কি হয়? মানে আপনার কাছে মনে হয় যে 50-এর পরে মানে কি এমন ঘটে যার কারণে ডিক্লাইন হয়? মানে 50-এর পরে কি আসলেই এভাবে সম্ভব হয় না মানুষের? তা কোন কোন বৈশিষ্ট্যের কারণে আসলে, বা কি হইলে? শারীরিক একটা কারণ থাকতে পারে না, বাট এছাড়াও আর অন্য কোনো কোনো কি কারণ আছে যার কারণে 50-এর পরে ওই পিকটা ধরে রাখা সম্ভব হয় না?
প্রথম কারণ হলো যে আগে তো মানুষ বেশি দিন বাঁচতো না, মানে মানুষ তুমি যদি দেখো যে আগে কি হতো, আগে একটা ফ্যামিলিতে 4-5টা বাচ্চা হয়তো, বাঁচতে হতো একটা। একটা এবং ওই সময় মানুষ 40-45 এই বয়সের মধ্যেই সাধারণত মারা যেত। চিকিৎসা বিজ্ঞান উন্নতির পরে এখন কিন্তু সব দেশের গড় আরো বেড়ে গেছে। ফলে যেহেতু মানুষ অতদিন বাঁচতই না, ফলে 50 আসলে একটা অনেক বড় সময়, এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত যখন চিন্তা করো যে মানুষ বাঁচতেছে, সেটাও তো অনেক বছর হয়ে গেছে। তুমি যখন আসলে তুমি চিন্তা করবা বা কিছু বানাবা, তখন তো আসলে তোমার একটা লিমিট আছে। তো এইটা কিন্তু এমন না যে হঠাৎ করে 45 বছর বয়সে গিয়ে কেউ শুরু করলো। যারা আসলে এই ধরনের একটু ডিফারেন্ট ট্র্যাকে যায়, তারা কিন্তু আর্লি লাইফ থেকে এইদিকে যায়। হয়তো সে এক্সপোজারটা দেরিতে আসে, কিন্তু এটা কিন্তু এমন না যে সে এখন শুরু করতেছে। সে স্কুল কলেজ থেকে এটা আস্তে আস্তে শুরু করে। তো তখন কি হয়, তার একটা সিগনেচার তৈরি হয়ে যায়, তার একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। তো তখন যখন কি হবে, যখন তুমি এই সিগনেচার এবং প্যাটার্নটা বারবার বারবার ব্যবহার করা শুরু করবা, রিডান্ডেন্সি চলে হ্যাঁ, তো তখন তো সেটা এক ধরনের রিপিটেশন রূপে পড়ে যাবে। তো তারপর 50-এর পরে গিয়ে আবার নতুন কিছু, মানে ওই সিগনেচার বাইরে গিয়ে ভিন্ন কিছু করা, ওইটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। একেবারেই হয় না তা বলতেছি না, কিছু কিছু ক্ষেত্রে হয়। কিন্তু আমরা সবসময় কি করি, আমরা সবসময় বেশিরভাগ যেটা সেটার ক্ষেত্রে বলতেছি। তো বেশিরভাগ ক্ষেত্রে বললাম যে আসলে ওই আহ, যেহেতু যতদিন আমার 50 হবে, ততদিন কি হবে, ততদিন আমি মনে করো এই লাইনে কাজ করতেছি। তো সেটা তখন অলরেডি আমার 42 বছর হয়ে যাবে। মানে আমি তো 8 বছর বয়স থেকে লেখালেখি করি। তো 42 বছর ধরে, 42 বছরে কি আমি প্রত্যেকবার নতুন নতুন জিনিস ট্রাই করতে পারবো? তো পারবো না। তখন কি আমার একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যাবে। অলরেডি তুমি আমার লেখার একটা স্টাইল তৈরি হয়ে গেছে, মানে 40-এর আগে আবার একটা স্টাইল তৈরি হয়ে গেছে। ফলে কি হবে, আমি ওই স্টাইলের বাইরে গিয়ে কিন্তু খুব বেশি কিছু আর করতে পারবে না। তারপর কি হবে, 50-এ গিয়ে হয়তো দেখা যাবে আমি আগে যা যা চিন্তা করতাম, পরের চিন্তাগুলো হয়তো ওইটার কাছাকাছি হচ্ছে। তখন একটা অস্বস্তিকর বিরক্তিকর ব্যাপার তৈরি হওয়ার একটা চান্স আছে। তো ওই জন্যই 50-এর ওইটাকে ধরছে যে এরপরে হয়তো আর ওই পিকে থাকবে না, বা ড্রাস্টিক্যালি নেমে যাবে তাও না, বাট হয়তো পিকটা আস্তে আস্তে নামতে শুরু করবে। আচ্ছা, তাহলে এখন ওই ওই পর্যায়ে যদি চলেই যান, হ্যাঁ, তাহলে তখন কি মানে রিটায়ারমেন্ট প্ল্যানের দিকে যাবেন নাকি আহ, মানে তখন কি নির্ঝঞ্ঝাট জীবন? আমার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আমি তো কথা সাহিত্যিক না, বা আমি কবিও না। জি। এবং আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে যে আমার বিজনেস ইন্টেলিজেন্স খুব শার্প। ফলে আমার তো ওই দিকে একটা আলাদা জগৎ আছে। তো আমার এখন যেটা টার্গেট, যে আমি বাংলাদেশের 151 জন স্মল এন্টারপ্রেনার যারা, তাদের নিয়ে কাজ করব। সো অলরেডি আমি মনে হয় এখনো পর্যন্ত 42-43 জনকে নিয়ে কাজ করছি। তো এই 151 জনের টার্গেট ফিল আপ করতে হলেও তো আমার অনেক অ্যাক্টিভ থাকতে হবে। So ওইখানে কিন্তু রিপিটেশনের জায়গা নাই। না না, ওইখানে তো একটা সদা পরিবর্তনশীল একটা ফিল্ড, তো ওই জায়গায় তো আপনার তো কাজ মানে আমি হয়তো ওই এর একটা সময় গিয়ে হয়তো আর বই প্রকাশ করব না, কিন্তু এই এইসব কাজে তখন হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে হয়তো আমি এই যে 151 জনের যে টার্গেট, যে স্মল এন্টারপ্রেনার প্রায়, যারা, যাদের আমি মূলত, যাদের আমি চিন্তা করতে এবং ডিসিশন নিতে হেল্প করি, তাদেরকে প্রচুর প্রশ্ন করে 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 তাদের ভেতর থেকে তাদের ক্রাইসিস এবং প্রবলেম স্টেটমেন্টটা বের করে তাদের দিয়ে সলিউশন বের করে, এই যে একটা ইন্টারেস্টিং জার্নি আমি লাস্ট 17 বছর ধরে করে যাচ্ছি। এটা এতদিন 42-43 হয়েছে, হয়তো ওই 151টা অ্যাচিভ হয়ে যাবে, বা 151টা ছাড়াও যেতে পারে। সো ওইটা আমার একটা বড় অপরচুনিটির জায়গা আছে। আর একটা বড় জায়গা আছে চিঠি লেখা। চিঠি লেখা এখন যেন আমি আগের চেয়ে একটু চিঠি লেখা কমে গেছে, তখন হয়তো ফুল সাইজের চিঠি লিখবো। ফলে আমার কিন্তু আর আপনার ইন্টারভিউতে চলতেই থাকবে, হ্যাঁ, ফলে আমার এটা কিন্তু তো আপনার আমার কিন্তু passion-এর জায়গা। মানে আমার রিটায়ারমেন্টের একমাত্র জায়গা হচ্ছে আমি হয়তো বই প্রকাশ করবো না। এছাড়া কিন্তু আর কোনো কিছু তো রিটায়ারমেন্টের দরকার নেই। না, বই প্রকাশের কথা যখন চলে আসলো, আসলে এখন লেখালেখির জগতে মানে বা বইয়ের জগতে মানে যে একটা ধস আমরা দেখতেছি, মানে বই পড়ার যে মানে পাবলিকের আর কি বই টই কম পড়তেছে, এবারে বইমেলাও সেটা পরিলক্ষিত হইলো। তো এইগুলোর কারণেও তো দেখা যাচ্ছে যে মানে বই জিনিসটা আদৌ কি ওইভাবে আবার জাগ্রত হবে কিনা, মানে বাংলাদেশের থেকে বই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাকি আমাদের কি অন্য কোনো মিডিয়ামে শিফট করতে হবে বইটই?
ব্যাপারে? আলটিমেটলি মানুষ আগের চাইতে এখন বেশি পড়ে, কিন্তু কোনো একটা পার্টিকুলার জিনিস হয়তো পড়ে না। যেমন তুমি যদি ই করো ChatGPT বা Gemini, সেগুলোতেও তো দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ড সার্চ দিয়ে বা কোনো একটা কোর্সের না, ওটা তো পড়াই। সেটা তো পড়াই হয়। কিন্তু সে হয়তো এখন কথা সাহিত্য পড়ার চাইতে সেটা হয়তো ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করে, হুম। বা ফিলোসফিক্যাল বা সোশিওলজিক্যাল জিজ্ঞাসা যেগুলো, সেগুলো হয়তো সে এত বিশাল থিসিস না পড়ে ওটা সারমর্ম পড়ে। তো যেটা হয়েছে যে মানুষের এখন আসলে প্রজ্ঞার প্রয়োজন সম্ভবত ফুরায় গেছে। সম্ভবত প্রজ্ঞার যে মানে আগের স্তর যেটা জ্ঞানেরও দরকার নাই, তাদের ইনফরমেশন হইলেই হয়। হ্যাঁ, এইভাবে। তো মানুষ এখন ইনফরমেশনের যে ইনফরমেশনের ট্র্যাপে এমন ভাবে ঢুকে পড়ছে, যেটার কারণে এখন তুমি প্রজ্ঞাবান মানুষ, জ্ঞানী মানুষ কম পাবা। এবং এই সেটার কারণেই হচ্ছে দেখবা যে মানুষের মধ্যে এখন এত বেশি রিয়াকশনারি অ্যাটিচিউড, কেউ কাউকে কোনো ছাড় দেয় না, কারোর প্রতি কোনো সহনশীলতা নাই। এত মানে সারা পৃথিবী জুড়ে দেখবো ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। এই যে ইরাকের যুদ্ধ, ইরানের যুদ্ধ চলতেছে, পাকিস্তানের যুদ্ধ চলতেছে। মানে মানুষের এখন তুমি দেখবা যে সবচেয়ে বেশি হিট সিনেমাগুলোতে শুধু ভায়োলেন্স আর ভায়োলেন্স। আমাদের এবার ঈদে যে 5টা সিনেমা মুক্তি পাইতেছে, এই প্রিন্স বলো, রাক্ষস বলো, বা শাকিব খানের যে ফিল্মগুলো সবই তো, বা তামিল ফিল্মগুলো সবই তো রাক্ষসের ট্রেলারটা দেখ না, এটা খালি খালি সব ভায়োলেন্স আর violence। ভায়োলেন্স। তো এগুলো তো মানে মানুষের যে ভেতর থেকে যে তার ইনার কোয়ালিটির মধ্যে তো খালি সব দেখা যাচ্ছে যে যে ডিস্ট্রাকটিভ কোয়ালিটিগুলোই বেড়ে যাচ্ছে। সো এটার পেছনে তো যে বললাম যে তুমি যখন বেশি বেশি ইনফরমেশন কনজিউম করবা, তখন তো সবকিছু তোমার চেষ্টা, তুমি নাজির নয়, তুমি জাস্ট একটা ডেটা, আমি হিমালয়, আমি একটা ডেটা। কিন্তু তোমার ফিলোসফি, তোমার প্রেফারেন্স, সেগুলো আমার কাছে ম্যাটার করতেছে না। আমি শুধু জানি আচ্ছা নাজির নাইমকে নিয়ে একটা সার্চ দাও, তো এই গুগলে বা ফেসবুক থেকে কি পাওয়া যায়, এই আর কি। তুমি আমার কাছে একটা ইনফরমেশন বা একটা ডেটার বাইরে কিছু না। তো এরকম হয়ে গেলে তো আসলে মানুষের প্রতি মানুষের কোনো রেসপেক্ট, ভ্যালু এগুলো কাজ করে না। তো আমার ক্ষেত্রে বই তো আসলে, আমার বই তো কখনোই খুব বেশি বিক্রি হয় না। মানে সবসময় আমার বই 150-200 এইটুক বিক্রি হয়। তো এটা মানে এই সংখ্যাটা খুব কখনোই কমবে না। এটা সবসময় মানে এরকমই ফিক্স থাকবে, হয়তো কিছু বাড়তে পারে, নাও বাড়তে পারে। তো আমার জায়গা থেকে মানে আমার বই হয়তো বিজনেস করে না, কিন্তু লোকসানও করে না। কিন্তু আমার জায়গা থেকে আমি কেন একটা সময় পরে আর বই লিখবো না, কারণ ওই যে বললাম যে আমার মনে হবে যে আমি একটা বই থেকে আর একটা বইয়ের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা একটা সময় পরে আর করতে পারবো না। মানে আমার যদি নতুন কিছু চিন্তা না থাকে, নতুন কোনো অবজারভেশন না থাকে, যেটা আমি মনে করতেছি ভ্যালুয়েবল, তাহলে তাহলে বই প্রকাশ করার লাভটা কি? ওটা তো মানে আমার হোয়াটসঅ্যাপে প্রশ্নের গ্রুপ আছে, ফেসবুকে লিখতেছি, প্রত্যেক সপ্তাহে পডকাস্ট করতেছি, তো করতেছি, মানে আমি তো আমার কাজ যেটা সেটা করতেছি। তো এই জন্য আমার কাছে অবজারভেশন এবং আমার বক্তব্য মানে ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ। ওইটা যদি না থাকে তাহলে বই প্রকাশ করাটা ওই জায়গা থেকেই করবো না। মানে বাংলাদেশের মার্কেটে এমন না যে একসময় অনেক বই বিক্রি হতো, 500, 1000, 2000, 5000 বিক্রি হতো সাদাত হোসেনের মতো, তা তো না। তো ওই মার্কেটে তো আমি কখনো ছিলামই না। হ্যাঁ, আপনার তো আর হ্যাঁ, মানে আমার মনে করো এইবারে যদি আমার বই বেরোয়, তো এই 150-200টাই বিক্রি হয়েছে। তো এই আপনি বললেন যে ইনফরমেশন, তারপর জ্ঞান, তারপর প্রজ্ঞা, এই তিনটার ভিতরে বেসিক্যালি পার্থক্য। ইনফরমেশন হচ্ছে যে এই যে ধরো তোমার এদের বোঝাই হুম। যে নাজুর নাইমের বাবার নাম কি, নাজুর নাইমের মায়ের নাম কি, নাজুর নাইমের জন্ম কত সালে, নাজুর নাইম কোথা থেকে পড়াশোনা করছে, নাজুর নাইম বর্তমানে কি করে, এই যে বিভিন্ন এইগুলো হোয়াট, সাধারণ জ্ঞান জানেন আমরা যে পড়ছি আগে। প্রত্যেকটা হোয়াটের অ্যান্সারই হচ্ছে একটা করে ইনফরমেশন। এখন এই ইনফরমেশন গুলোকে প্রসেস করে আমার যদি তোমার ব্যাপারে কোনো বোঝাপড়া তৈরি হয়, আচ্ছা নাজির নাইম ছেলেটা তাহলে একটু ভবঘুরে এই ধরনের, মানে একটু অবৈষয়িক ধরনের, ও হচ্ছে ওর কি বলে, ওর জিনিসপত্রের প্রতি ওর ইন্টারেস্ট একটা পার্টিকুলার জনরা নিয়ে কাজ করে। এই যে আমি যেগুলো ডেলিভার করতেছি, এটা হচ্ছে জ্ঞান। হুম। আর এই জ্ঞানেরও পরবর্তী স্তরে প্রজ্ঞা। প্রজ্ঞা হচ্ছে যে নাজির নাইম আসলে জীবনকে কিভাবে দেখে। সো নাজির নাইম কি আরো অনেকের মতোই একজন, নাকি নাজির নাইমের মধ্যে কোনো আলাদা করে ভ্যালু আছে? নাজির নাইমের সিগনেচার কি? নাজির নাইমের কি ভালনারেবিলিটি কোথায়? নাজির নাইম আসলে কি চায়?
এই যে বিভিন্ন জিনিসপত্র যেটা আমি ডিসকভার করতেছি জ্ঞানের এই জিনিসপত্র থেকে অ্যানালাইসিস করে টোরে টোরে মানে একদম ইনার পার্টটা টোটাল। একদম তোমার কোর যে জায়গাটা তোমার সেই কোর জায়গাটা নিয়ে আমি যদি কোনো উপলব্ধিতে পৌঁছাইতে পারি, সেই উপলব্ধিটাতে অধিকাংশ সময় আমি হয়তো পৌঁছাতেই পারবো না, সেগুলো জ্ঞান দিয়ে কাভার করা যাবে। কিন্তু এমন কোনো ব্যাপার যেটা আমি যদি ডিসকভার করতে পারি সেটা হচ্ছে প্রজ্ঞা তোমার ব্যাপারে। হুম, এটা তো তাইলে ধরেন আপনি আমাকে দিয়ে বুঝাইলেন বা যে কোনো একটা মানুষকে দিয়ে বুঝাইলেন, এটা ধরেন আমি যদি এখন বাইরে ধরেন এই যে গাছ, এই গাছকে নিয়েও যদি আমি এটার ভিতরে যে ঢুকি, ইনফরমেশন, তারপরে ওখান থেকে একটা উপলব্ধি জ্ঞান, তারপরে আরো গভীরে গেলে এই গাছটা অ্যাকচুয়ালি কি, এই প্রজ্ঞার এই জায়গাটায় বেশিরভাগ যে মানুষ একটু ফিলোসফিক্যাল জায়গায় চলে যাবে যদি প্রজ্ঞার একটু অধিকাংশ মানুষের এই ইনফরমেশন দিয়েই চলে যাবে, কেউ কেউ হয়তো জ্ঞান একটু দরকার হবে। তো আমাদের এখনকার সময় শুধু ইনফরমেশনটাই মুখ্য হয়ে গেছে, তো জ্ঞানেরও দরকার নাই, সো এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। আচ্ছা, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি, জেমিনি ইউজ করি, তাহলে এরা কি তাহলে কি আমাদেরকে কি জ্ঞান দিতেছে না শুধু ইনফরমেশনই দিতেছে, বা এরা কি আমাদের কোনো উপলব্ধি দিতেছে? আমি যদি বলি যে একটা ক্রিটিক্যাল একটা টপিক নিয়ে একটা ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস, সে তো সুন্দর করে পয়েন্ট করে করে আমাদেরকে দিয়ে দিচ্ছে যে আচ্ছা এটা এমন, এটা এমন, এটা এমন। সেটা তো জ্ঞান হলো না, সেটা তো ইনফরমেশনই হলো। কারণ সেইটাতে তোমার নিজের ইনপুট কি? তোমার নিজের তো কোনো ইনপুট নাই, তুমি শুধু তোমার চাহিদাপত্র দিচ্ছ। যখন তুমি শুধু তুমি চাহিদাপত্র দিচ্ছ, সেটা তো আসলে ইনফরমেশন চাচ্ছ তুমি। না ধরেন আমি বললাম যে ধরেন এই যে ইরান আমেরিকার যে যুদ্ধ, এটা দিয়ে বললাম যে তো মানে একটা একটা ইনসাইট তৈরি করে দাও বা ইনসাইট বানায় দাও, সেটাই তো, যখন তুমি অ্যানালাইসিসটা দিয়ে দাও। চাহিদাপত্র দিচ্ছ, সেটা তো তুমি ইনফরমেশন চাচ্ছ আসলে তার কাছ থেকে। তোমার ধরা যাক যে তুমি যখন বললা যে আমার এই জিনিস, এই ঘটনা থেকে এইসব ইনফরমেশন থেকে আমার উপলব্ধির যে লিস্ট, তুমি 10-12টা উপলব্ধি লিস্ট দিলা, তো এই উপলব্ধি লিস্ট থেকে আসলে ফাইনালি জিনিসটা কি হইতে পারে, তখন কিন্তু তুমি তোমার জ্ঞানকেও আবার তুমি ওই এই করে ফেলছো, মানে ওই চাহিদাপত্রে গেছো। আমি যেটা বলতে চাচ্ছি যে চাহিদাপত্র তো আসলে ইনফরমেশন, শেষ পর্যন্ত সেটা ইনফরমেশন। তোমার জ্ঞানের জন্য সেটা নিজে নিজের খাটতে হবে, জ্ঞানের কোনো শর্টকাট হয় না। আচ্ছা, মানে আমি চাইতেছি যেমনটা চাইতেছি অমনটা হবে না, যে আমি এটা এটা চাইলাম এরকমটা হবে না জিনিসটা। চাহিদাপত্র দিয়ে তো তোমার হ্যাঁ, এটাও ঠিক যে চ্যাট জিপিটি বা জেমিনি ওরা যেটাই করে, আপনার অনেকেই তাকে ইনপুট দিছে অনেক কিছু, সে তো ওখান থেকে নেড়ে চেড়ে তারপরে একটা আমার কাছে একটা লিস্ট হ্যাঁ, দিচ্ছে। তো চাহিদাপত্র দিয়ে তোমার হবে না, জ্ঞান আসবে না। হুম। তাহলে আপনার এখন বর্তমান মানে আপনি কি কোনো বই লিখতেছেন, বা যে চায়না ভ্রমণের জন্য যে বইটা না, চায়না ভ্রমণের বইটা তো আমি এই বছর লিখবো না, এটা আগে থেকেই বলছি, এটা আমি সামনে বছর লিখবো। এখন আমি যে বইটা লিখতেছি এই বইটার নাম ব্যাসার্ধগ্রাফি। এই বইটা আমি আসলে 2021 সাল থেকে প্ল্যান করতেছি, কিন্তু এটা বারবার শুধু আটকে যায়, মাঝখানে অনেকগুলো বই লেখা হয়ে গেছে, কিন্তু এবার আমি সিরিয়াস, এটাই বছরই আমি রিলিজ দিতে চাই। তো ব্যাসার্ধগ্রাফিটা মূলত আমি লিখতেছি হচ্ছে যে একটা দেশের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব, যেমন ক্রিকেটার, ফিল্ম স্টার, পলিটিশিয়ান, ব্যবসায়ী, এই ধরনের যারা পরিচিত মানুষ, সেই ধরনের মানুষকে অ্যানালাইসিস করে সেই বাংলাদেশের মানুষের বিভিন্ন টাইপকে ব্যাখ্যা করার একটা প্রচেষ্টা, এটা বিভিন্ন চ্যাপ্টার দিয়ে 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 লেখার চেষ্টা করতেছি। অথবা হচ্ছে যে একেবারেই সাধারণ মানুষের প্রবণতা ব্যাখ্যা করে বিখ্যাত মানুষের প্রবণতাকে করার চেষ্টা করা, খোঁজার চেষ্টা করা। তো এটা কোনো মানে রানিং প্রজেক্ট, যে কারণে আমি তোমাকে এখনো পুরোপুরি বলতে পারতেছি না, এই কারণে যে যেহেতু বইটা শেষ হয় নাই, শেষ হলে হয়তো আমি তোমাকে পুরো ব্যাপারটা বলতে পারতাম। এই বই শেষ হলে তোমার সাথে এই ব্যাপারে আমি আরো আলাপ করবো, বাট আমার ধারণা এটা খুবই একটা ইন্টারেস্টিং টাইপ বই হবে। হ্যাঁ, সাধারণ মানুষকে দিয়ে বিখ্যাত মানুষ, এখানে গিয়ে তাহলে ব্যাপারটা মানে আমার কাছে এখন একটু মানে মনে হলো যেটা গিয়ে তাহলে ইন্ডিভিজুয়াল কালেকটিভ আমি আবার এই জিনিসটা দেখতে পাচ্ছি। কারণ সাধারণ মানুষ বলতে ধরেন একটা যদি আমি একটা কালেকটিভ একটা মাস ওটা যদি ধরি, ওইটার সাথে আর আমরা যাদেরকে বলি যে একটু মানে বিখ্যাত বা স্বনামধন্য বরেণ্য, হ্যাঁ, যেমন ধরো মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান, হুম। ওনাদের দিয়ে আমরা অনেক কিছু ওনাদের স্টাডি করে আমরা অনেক কিছু মানে আমাদের দেশের মানুষের নেচার বলতে পারবো। আবার সাকিব আল হাসান, আশরাফুল, হ্যাঁ, এদের যে অনেক ফ্যান ফ্যান সালমান শাহ, এদের নিয়ে বলতে পারবো। তো এরকম আর কি, বাংলাদেশ বাংলা ফিল্ম
তো বইটা শেষ হলে তখন হয়তো তোমাকে আমি আরো ডিটেল বলতে পারবো। এখনো যেহেতু পুরোপুরি শেষ হলে ফলে পুরো পিকচারটা আমার কাছে এখনো রেডি। আজকে আস্তে আস্তে আমার একটা জিনিস মনে পড়তেছে, তো সেটা হলো যে ইন্ডিভিজুয়াল কালেকটিভিজম যে আপনি যেটা বলেন, তো এটা তো একটা মানে দর্শনের ফিল্ডে একটা খুব মানে খুব ইন্টারেস্টিং একটা মানে সমস্যা আর কি, মানে এদের এখনো সমাধান আছে কিনা আদৌ জানি না। বাট এই যে ইন্ডিভিজুয়াল আর কালেকটিভিজমের ভিতর যেটা ব্যালেন্স, এই ব্যালেন্স কি আদৌ সম্ভব? মানে কো এক্সিস্টিং ধরেন আমি করলাম, কিন্তু এটার ভিতরে তো আজীবনই সংঘর্ষ থেকে যাচ্ছে, এটা তো কোনো সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুরাহা পেয়ে গেলে তো মানুষ বেশিরভাগ জিনিসের উত্তর তখন পেয়ে যাবে, সেটা তো উচিত না। মানে মানুষ যদি সব প্রশ্নের উত্তর পেয়ে যায়, মানুষের জীবনে যদি কোনো টেনশন না থাকে, সেটা তো কোনো জীবন হবে না। তো মানুষ তো তখন আর কোনো কিছু করে ক্রেভিং পাবে না। মানুষ তো ক্রেভিং পাই মূলত সমস্যা থেকে। তাহলে আজীবন ধরেন মানুষদেরকে এই অ্যালার্ট থাকতে হবে। ধরেন একটা সময় দেখবেন যে ধরেন ইন্ডিভিজুয়ালিজমের মানে এখন তো ইন্ডিভিজুয়ালিজম একটা রমরমা একটা বিষয় চলতেছে, তো এখান থেকে যে সব সমস্যাগুলো উদ্ভূত হবে ওটাকে সমাধান করার জন্য আবার তাহলে ব্যাক করতে হবে কালেকটিভিজমে এরকম আলটিমেটলি সেইটাই তো হয়। মানে মানুষ স্প্যানিং করতে থাকবে পেন্ডুলাম। মানুষ কি কখনো কোনো জায়গায় স্থির ছিল? প্রতিনিয়ত মানুষ তো রিফাইনারি প্রসেসের মধ্যে দিয়ে যায়। রিফাইনমেন্ট আর রিভলিউশন, তাই না? তো এটা যদি না থাকে তাহলে তো কোনো চেঞ্জ আসতো না। তোমার দাদা এবং তোমার লাইফ তো একই রকমই হিসেবে হবে। হুম, যুগ একই রকম। এই যে আমরা যেখানে বসছি, মানে আমরা যখন এখানে বাড়ি করছিলাম তখন এইখানে এত এত বিল্ডিং দেখছো, কোনো বিল্ডিং তখন ছিল না, মাত্র 3টা বাসা ছিল। এইখানে এই ধান ক্ষেতগুলার আরো বিস্তৃত ছিল। এখানে একটা ডিপ কল ছিল। তোমার সাথে তো আসলে আমি আজকে ডিপ কলেই বসতে চাইছিলাম, ডিপ কলটা খুঁজেই পাইলাম না, এমন অবস্থা। ডিপ কলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রচুর বাড়ি হয়েছে না? তুমি যদি 5 বছর পরে আসো, আজকে আমরা যেখানে বসে আছি দেখবে এখানেও কোনো কোনো বাড়ি হয়ে গেছে, থাকবে না এগুলো। তো এরকমই তো হয়। এইটা যদি না হইতো তাহলে তো আর চেঞ্জ হইতো না। তুমি তোমার ওই যে বললো না তোমার দাদা বাড়ি কোথায়, সিরাজগঞ্জে, টাঙ্গাইল। টাঙ্গাইলে, তো তোমারও হয়তো সে টাঙ্গাইলেই থাকা রাখতো, বা তোমার দাদার দাদা যদি টাঙ্গাইলের বাইরে অন্য এমন হয়তো পারস্য থেকে আসছে, তোমরা দুজন পারস্যতে থাকতো, এটা তো হয় না। তো এইটা স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার আসলে। হ্যাঁ, যে বলতে চাইছিলাম যে মানে এই ইন্ডিভিজুয়াল আর মানে কালেকটিভিজম আমার মনে হয় মানে আপনি যেটা বললেন যে ধরেন দুইটা একসাথে কোএক্সিস্ট করতেছে, কিন্তু আবার ফাইটও হচ্ছে কাইন্ড অফ, মানে এটা আমাদের নিজেদের ভিতরেও ফাইট, যে আমরা এক এক সময় দেখা যায় যে সামাজিকভাবে মানে মাস লেভেলে মানে কালেকটিভিজমের একটা অংশ হিসেবে পার্টিসিপেট করি, আবার নিজে যখন একা বাসায় থাকি তখন আবার একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা করি, কিন্তু এটার ভিতর নিজেদের সাথেই আবার একটা সংঘর্ষ হচ্ছে। তো মানে আমার কোশ্চেনটা ছিল যে এখানে কি সংঘর্ষটা কি আর কি অনিবার্য কিনা, বা আমরা কি সংঘর্ষ ছাড়া কি কোনোভাবে মানে ওটা থাকা তুমি যায়? এইটাকে সংঘাত কেন বলতেছো আমি ঠিক জানি না। আমার কাছে এটাকে সংঘাত কখনো মনে হয় না। তুমি যদি করার কথা বলো, বিগ ব্যাং বলো, বিগ ব্যাং এটা বাংলা কি, বৃহৎ বিস্ফোরণ, তাই না? তো বিস্ফোরণ তো সংঘাত ছাড়া তো বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে সংঘাত হলো জিনিসটা। তো এটাকে আমাদের দেখার ভুল, আমরা যে বলি যে সংঘাত না হয়ে আসলে ধরেন আলিঙ্গন হয়েছে, ঠিক আছে, এরকম এরকম করে যদি দেখি জিনিসটা তাহলে কেমন দাঁড়ায়? হ্যাঁ, দেখতে পারি। এখন যে একটা আলিঙ্গনের মাধ্যমে সবকিছু মানে blast হয়ে আমি সৃষ্টি হলো। মানে সংঘাত জিনিসটাকে, একটা হচ্ছে ভায়োলেন্স, হ্যাঁ, মানে যেটা যুদ্ধও তো একটা সংঘাত। হ্যাঁ, সংঘাত। আমি ওই সংঘাতটাকে হয়তো আমি এন্ডোর্স করব না, কিন্তু আমাদের মধ্যে যে ফাইট, নীতিগত ফাইট, আমাদের যে আহ, মানে জমির দখল নিয়ে আমাদের মধ্যে যে ফাইট, একটা মল্লযুদ্ধ টাইপের একটা। তো এইটা তো সবসময় থাকবে। এইটা যদি না থাকে তাহলে তো আলটিমেটলি দেখো, একটা সোসাইটির প্রয়োজনীয়তা কোন জায়গা থেকে, এই যে পুলিশ যে একটা পেশা, এই পেশাটা যদি কোনো দেশে কোনো রকম কোনো ক্রাইম না থাকে, পেশাটার দরকার কি? হ্যাঁ, এটাই তো, অপরাধ নাই কিছু নাই। হুম। অথবা মনে করো যে আগুন হলো না, কোথাও আগুন না ধরলো, তাহলে এই ফায়ার সার্ভিসের কাজটা কি হবে? রোগী না থাকলে ডাক্তারের কি দিয়ে কাজ কি আসে? তো এই যে জরুরি যেগুলোকে আমরা জরুরি সেবা বলতেছি, জরুরি সেবাগুলো তো অটো হয় না। মানে সব এই যদি সোসাইটির সব মানুষ স্বাস্থ্য নিয়ম কানুন মেনে চলতো, তাহলে হাসপাতালের তো ডাক্তারের প্রয়োজন হতো না।
তুমি এ করতা না, কি বলে, সিসিটিভি রাখতা? সিসিটিভি তো কোনো দরকার হতো না। সবাই তো সিসিটিভি কেন রাখে মানুষ? চুরি ডাকাতি হবে। রাখবে কে চুরি করছে না করছে, তারপরে তারা ধোলাই দিবে, পুলিশের হাতে আইনের হাতে তুলে দিবে, সাজা দিবে। হ্যাঁ, ওই তো এখানে তো ওই লাউৎসুর কথাই মনে পড়ে যে আদর্শ। ফলে আমার কাছে এগুলোকে খুবই এই মনে হয়, মানে ইনএভিটেবল ব্যাপার মনে হয়, এগুলো থাকবেই। এবং এইটাকে এত ওভার কনসার্ন হওয়ার কিছু নাই। এমব্রেস করে নিয়ে আগাইতে হবে। হ্যাঁ, আমি সেটাই মনে করি যে তোমার এটা হচ্ছে একটা লটারির মতো, কোনোদিন তোমার ভাগ্যে এটা আসবে, তুমি একটা দুর্ঘটনা করবা, ওটা মানে নিতে হবে আর কি। কিন্তু তুমি সর্বোচ্চ চেষ্টা করবা যে লটারিতে তোমার নাম জানি না ওঠে। কারণ বাস্তবতা তো মানে একটা হলো আমরা থিওরিটিক্যালি আলাপ করলাম, বাস্তবতা হিট করলে তো বোঝা যায় যে সেটাই তো বললাম যে তুমি সর্বোচ্চ চেষ্টা করবো লটারিতে তোমার নামটা যাতে না ওঠে। কিন্তু ওই যে যে এটা র্যাফেল ড্রর যে বক্সটা, ওই বক্সে তোমার নাম আছে, কোনো না কোনো দিন তোমার নাম উঠবে, আজ হোক কাল হোক ওর নাম উঠবে। তুমি এমন কোনো মানুষ পাবা যে তার বয়স 60-70 হয়ে গেছে, তার লাইফে কোনোদিন কোনো বিপদ হয়নি, কোনো দুর্ঘটনা হয়নি, সে কখনো অসুস্থ হয় নাই, কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার হয় নাই। তার মানে কি, সে কোন রাত্রে তার লটারিতে ঘুরতেছে, কোনো না কোনো সময় আসছে, কেউ কেউ একাধিকবার পাইছে, আবার কেউ কেউ থেকে এক্সট্রিমলি আনলাকি পারসন যে কারণে লটারিতে তার নাম প্রায়ই উঠে। আপনার কি মনে হয় যে এই এই জগৎটা, এই বিশ্ব জগতে মানে সবকিছু কি র্যান্ডমনেস দিয়ে ভরপুর নাকি? এই কথা আমি সবসময় বলি যে আলটিমেটলি সবটাই একটা র্যান্ডম ফ্যাক্ট, সবটাই র্যান্ডম সিলেকশন। তুমি না যেমন নাই যে এই টাঙ্গাইলে জন্ম নিয়েছো, তুমি তো ময়মনসিংহে জন্ম নিতে পারতা, বাংলাদেশে জন্ম না নিয়ে তুমি তো ইউরোপেও জন্ম নিতে পারতা, তুমি ছেলে না হয়ে মেয়ে হইতে পারতা, তোমার এরকম চেহারার বদলে অন্যরকম চেহারা হইতে পারতো, অনেক ফ্যাক্ট। তার বেশিরভাগ জিনিসের উপরে তোমার নাই, হাত নাই, সবই তো র্যান্ডম। তো অল্প যে কয়টা ঘটনা মনে হয় যে এটা আমরা আসলে নিজেদের চেষ্টা করছি, ওইটাও আসলে ওই এত এত র্যান্ডমের যোগফল থেকে একটা কিছু আউটকাম আসছে। সো মানব লাইফ এটা একটা কমপ্লিটলি র্যান্ডম ঘটনা, এটা কোন মানে সিগনিফিকেন্ট মানে উদ্দেশ্য যেমন এটা হচ্ছে খুবই অর্গানাইজড প্রক্রিয়া, একটা র্যান্ডম ঘটনা, মানে পুরো জিনিসটা খুব অর্গানাইজড। মানে মানুষের জীবন চক্রে তার বয়স যখন 5 থাকে, 10 থাকে, 15 থাকে, তার রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়, তার নতুন নতুন হয়, কি বলে, পরিচয় হয়, সে আরো আরো ইয়েতে ঢুকে, প্রফেশনে ঢুকে, ইনকাম করে অথবা ইনকাম করে না, অপরাধ করে অথবা করে না। সো এই ধরনের ছোট ছোট কিছু ব্যাপারে তার চয়েস থাকে, কিন্তু বাদবাকি পুরো ব্যাপারটাই খুবই সিস্টেমেটিক ওয়েতে ডিজাইন করা একটা র্যান্ডম ঘটনা। মানে ব্যাপারটা তুমি এরকম দেখতো, আমরা যখন ই করি না, মানে ট্রানজ্যাকশন করি, তখন একটা ওটিপি আসে না, এই ওটিপি কে তো একটা সিস্টেম ডিজাইন করে রাখছে, অটো জেনারেটেড হয়। ওটিপি কি আসবে এটা কি তুমি বলতে পারবা? না, এটা তো একটা মানে যে কোনো কিছু আসতে পারে, যে কোনো র্যান্ডম সংখ্যা। তো আমাদের মানুষের জীবনের ব্যাপারটা ওই রকম। তাহলে সিস্টেমিক ভাবে যদি ডিজাইন করতে হয়, তাহলে তো ওই যে আবার ধরেন ওই ধরনের তর্কে চলে যাবে জিনিসটা, যে মানে ডিজাইন কে করলো বা এরে আবার কে ডিজাইন করলো, মানে এরকম টাইপের আর্গুমেন্টেশনে চলে যায়। ওই ধরনের আর্গুমেন্ট আমার জীবনযাপনে যেহেতু কোনো গুরুত্ব না, এটা নিয়ে আমি অতটা ভাবিত না। হ্যাঁ, মানে একটা জিরাফ, মানে একটা আফ্রিকার জঙ্গলে যদি থাকে, সেই জিরাফের সাথে কোনোদিন অন্য কোনো, যেমন কেনিয়া বা জিম্বাবুয়ের জঙ্গলে থাকে জিরাফের কোনোদিন দেখা হবে না, তো সে ওইখানেই পার করে দেবে। তো মানুষ একটু উন্নত বৈশিষ্ট্যের জিরাফ আর কি, আর কিছু না। মানে মানুষ বাংলাদেশ থেকে চাইলে কেনিয়ায় যাইতে পারবে, আফ্রিকায় যাইতে পারবে, মানে কেনিয়ার একজন ছেলে বা মেয়ের সাথে আমার চাইলে দেখা হইতে পারবে, এইটুকু, এর বেশি কিছু মানুষকে তো আমার মনে হয় না। ফলে মানব জীবন যতটুকু আছে এর মধ্যে যা যা করার ইচ্ছা করতে থাকি, এবং যতটা সম্ভব কম অনুতাপ এবং অনুশোচনায় বল, এটা হলেই যথেষ্ট। তার বাইরে এইটা কে বানালো, ওইটা কে বানালো, আমার মনে হয় যে এই প্রশ্নের কোনো স্যাটিসফাইং উত্তর কখনো পাওয়া সম্ভব না। ফলে এটা হচ্ছে একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। যেমন কি হয়েছে, 2+3=5, এটা 5 না হয় 6 তো হইতে পারতো, বা যেটাকে আমরা 5 বলতেছি ওটাকে আমরা 5 কেন বলতেছি, এটা 7 কেন বলতেছি না। এই যে এই ধরনের যে জিজ্ঞাসাগুলো, এইগুলোকে আমি বলি হচ্ছে সোহাগ ভাইয়ের জিজ্ঞাসা। সোহাগ ভাই এই ধরনের আজে বাজে নিম্নমানের প্রশ্ন করে মানুষকে খুব তাপ দেওয়ার চেষ্টা করে, এবং
হঠাৎ করে সে ভাবে যে, আরে মারাত্মক কঠিন একটা প্রশ্ন করে ফেলছে। কোনটা ভালো কোনটা মন্দ কে ঠিক করে দেবে? কোনটা ভালো সাহিত্য কোনটা খারাপ সাহিত্য কে বলে দেবে? যে এই ধরনের এটা হচ্ছে ঐরকম আরকি। উনি মাঝখানে একটা দিল না যে 18 বছর হইলে সাবালক। তাহলে ঠিক আগের দিন সে সাবালক ছিল না। 18 বছর বয়সে গিয়ে কি মনে হইলো যে সে 18 বছর গিয়ে সাবালক। সো এই যে এই ধরনের তো এই ধরনের প্রশ্নকে আমার হচ্ছে কি বলে সোহাগ ভাই ওই প্রশ্ন বলি আরকি। তো ওই ধরনের প্রশ্নতে আমি আসলে মনে হয় যে এটা মানুষের জীবনে কোনো ভ্যালু এড করে না যে ওই ডিজাইন কে করলো, তারে কে ডিজাইন করলো, কি দরকার? তুমি তোমার লাইফে তোমার যে গোল, তুমি যা করতে চাও, তোমার যে কন্ট্রিবিউশন, তোমার যে অ্যাচিভমেন্ট, তোমার যা স্যাটিসফ্যাকশন ওগুলো করলে আমার মনে হয় যে জীবনটা কম যন্ত্রণাদায়ক হবে। হুম। তাহলে যদি সবকিছু র্যান্ডম ওই হিসেবে ধরি, মানে ফ্রি উইলের অবস্থানটা তাহলে এই টোটাল ইসের ভিতরে আসলে কতটুকু? বা আদৌ কি মানে আপনার ধরেন অনেক মানে নিউরো সায়েন্টিস্ট বা অনেক বিহেভিয়ার ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করে, নিউরো বায়োলজিস্ট যারা, ধরেন আমি একটা দেখলাম ওই রবার্ট সাপলস্কির একটা দেখুন, সে তো ফ্রি উইল বিশ্বাসই করে না, কারণ ওই জায়গাগুলো সে দেখছে মানুষের যে সিদ্ধান্ত বা চয়েস গুলো নাকি অনেক আগে থেকেই ডিটারমাইন্ড হয়ে থাকে, পরে যে সে ওইটা চুজ করে, নানা ধরনের প্রভাব থাকে, এটা সেটা থাকে। তো সে আর কি ফ্রি উইল যা আছে এটা আর কি ওইভাবে বিশ্বাস করে না বা মানে না। তো আপনার আপনার ক্ষেত্রে কি এটা থেকে কিছু ভিন্ন ধরনের থট আছে কিনা? না আমিও বা আমি মানুষকে প্রথমত কোনো ফ্রি সোল বলে মনে করি না। মানুষ যেটা বলে সেটাও আসলে কোনো না কোনোভাবে কোনো একটা সীমার মধ্য থেকেই বলে। মানে সে কমপ্লিটলি কোনো রেফারেন্স পয়েন্ট ছাড়া, কোনো কনটেক্সট ছাড়া কোনো চয়েস ঠিক করে এটা অসম্ভব। মানে বিষয়টা এরকম যে লোক কোনোদিন আমেরিকায় যায় নাই, সে আসলে আমেরিকার কোন অঞ্চলে কোন গাছ আছে সেই গাছ কল্পনা করে লিখবে এটা অসম্ভব যদি সে কোনোদিন না গিয়ে থাকে। ওই রাস্তাটা তো তার দেখতে তার হবে। লিখলেও হয়তো বা আগডুম বাগডুম হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ওই মনে করো কোনো একটা শহরের কোনো একটা রাস্তা নিয়ে সে চিন্তা করতেছে। ওটার জন্য তাকে কোনো না কোনো বইতে ওই রাস্তাটার নাম জানতে হবে। কোনো না কোনো ফিল্মে ওটা দেখতে হবে। কোথাও না কোনোভাবে সেটার কোনো না কোনো একটা রেফারেন্স পয়েন্ট তার থাকতে হবে। আদারওয়াইজ সেটা পারবে না। তো একইভাবে আমরা যেটা চিন্তা করি বা করতে চাই সেটাও কোনো না কোনো একটা রেফারেন্স পয়েন্টই আসলে আমাদের নির্ধারণ করে দেয়। নাহলে তো তোমার আমার লাইফে এত ভিন্নতা থাকতো না তো। তো এইজন্য ফ্রি উইলটাকে আমি এভাবে দেখি যে অনেকে বলে ইচ্ছা শক্তির জোর, আমি আমার ইচ্ছা শক্তি দিয়ে মানে সবকিছু হতে, মানে এটা কি তাহলে একটু আলাদা? এটা মানে একটু চয়েস আর মানে মানে যে ধরেন এই যে শোপেনহাওয়ারের কথা যে উইল বা অনেকে না ইচ্ছা শক্তির জোরে বেঁচে থাকে, এটা মানে এটা কি তাহলে একটু অন্য ক্যাটাগরির জিনিস হয়ে গেল? হ্যাঁ, ওইটা তো আমার জোর, হ্যাঁ, কিসের জোর? হ্যাঁ, মনে হয় যে কারো বেশি কারো কম। এটাই বা কেন? হ্যাঁ, মানে ধরেন একজনের মনের জোর খুব বেশি, তাহলে এটা সে কিভাবে প্রাপ্ত হইলো? হ্যাঁ, মানে এইটা তো আমি কোনো ব্যাখ্যা পাই না যে আমার ১৯-২৩ এরা যমজ। জন্ম থেকে এরা একই রকম। তাহলে একদম জন্ম থেকে এদের খাবারের চয়েস আলাদা কেন? কেন ২৩ মানসিকভাবে প্রচন্ড স্ট্রং, ১৯ মানসিকভাবে স্ট্রং না? এটার কোনো ব্যাখ্যা নাই তো। এরা একই সাথে জন্ম, একই পরিবেশ, একই বাবা-মা, একইভাবে এরা করতেছে, একই ড্রেস পরে, এরা একই স্কুলে পড়ে। কিন্তু তারা জন্ম থেকে কেন ডিফারেন্ট? সবকিছু ডিফারেন্ট। এরা তো দেখছো এদের। হুম, তো অপোজিটই লাগে আর কি। তো এটার ব্যাখ্যা কি? তাহলে তো তাইলে এখন আমি কিভাবে বলবো যে ১৯ এর ইচ্ছাশক্তি চাইতে ২৩ এর ইচ্ছাশক্তি বেশি? মানে কি ফ্যাক্টর এখানে কাজ করলো? তাহলে আমরা মানে ধরেন এই বিশাল এত প্রভাবকের ভিতরে আমরা হলো একটা ছোট, হ্যাঁ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা স্যাম্পল। হ্যাঁ, আপনার মতো করে যে বলি স্যাম্পল। আসলেই তাই। আসলেই তাই। এই যে বললাম না যে আমরা তো একটা ইনফরমেশন ট্র্যাপ এর মধ্যে আছে। তো ইনফরমেশন ট্র্যাপ এর মধ্যে থেকেই ভাবতেছি বিরাট কিছু হয়ে গেছে। কিন্তু ওটা ভাবারও কিছু কোনো কারণ নেই। মানে ধরেন আপনি তো মিলান কুন্দেরা পড়ছেন, এক্সিস্টেন্সিয়ালিজম, তারপরে এর মধ্যে আনরিলেবল লাইট অফ মেস অফ বিং অনুবাদও করছে। অনুবাদও করছেন। তো নিহিলিজমের কথা মনে হয় ওই বইটাতে থাকার কথা না না, ওটা নিহিলিজম। নিহিলিজম নাই। তো তারপরেও নিহিলিজমের ব্যাপারটা নিয়ে একটু বলি যে আপনার মানে চিন্তা ভাবনার ভিতরে কি মানে নিহিলিজমের কোনো বিষয় আছে না, বা এটাকে আপনি সারপাস করে গেছেন বলে মনে হয়? নিহিলিস্টের মধ্যে তো কোনো কর্মস্পৃহা থাকে না। আমি তো
নিজেকে যথেষ্ট কর্মস্পৃহা সম্পন্ন মানুষগুলো নিহিলিস্ট হয়ে কি আসলে একজন কর্মঠ হতে পারে না, মানে নাকি এটার স্ট্রাকচারটাই এমন, মানে যদি মানে সবকিছু শূন্য অর্থহীন ধরে নেয়, তো তারা কিছু করবে না, কিন্তু কিছু না করলে তো মানে সে কি এমনি করে মানে পায়ের উপর পা তুলে বসে বসে খাবে? এ তো সম্ভব না দুনিয়াতে। হ্যাঁ কিন্তু যদি না সে ফরচুনেট হয় কোনো। হ্যাঁ তো যারা নিহিলিস্ট নিহিলিস্ট মানুষ তো কোনো ই করে না, মানে কোনো নিজে থেকে কোনো কাজ ইনিশিয়েট করে না। সে বড় জোর কোনো একটা সিস্টেম ফলো করতে পারে, সেভাবে ঠিক আছে, জাস্ট ইনকাম করতেছে, সার্ভাইভ করার যেটুকু দরকার ওইভাবে করে, কিন্তু সে নিজে থেকে কোনো কিছু ইনিশিয়েট করবে সেটা তো হয় না। আমি তো নিজে থেকে প্রতিনিয়ত নানা জিনিস ইনিশিয়েট করি, সো আমার পক্ষে তো নির্দিষ্ট অসম্ভব। আমি বলতে পারি আমি নির্লিপ্ততা তো একটা আলাদা কোয়ালিটি, ওটা তোমার পরিশ্রম করে করে অ্যাচিভ করতে হচ্ছে। এই নির্লিপ্ত ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করতেন জিনিসটা, যে আপনার জীবনে আসলে নির্লিপ্ততার মানে পজিটিভ ইফেক্ট আর নেগেটিভ ইফেক্ট এই দুইটা কিভাবে নির্লিপ্ততা কারণ আমি একটু এড করি যে নির্লিপ্ত হইলে ব্যাপারটা হয় কি, যে এটা অনেক সময় দেখা যায় যে মানুষের সম্পর্কে একটু ভুল বুঝাবুঝিরও ক্রিয়েট করে। আবার নিজের ক্ষেত্রে আবার ওটা বোঝানো যায় না যে আসলে আমি কিভাবে নির্লিপ্ত আছি, মানে সম্পর্কে তো অনেক ঝামেলা, মানুষের অ্যাটাচমেন্ট খুব একটা প্রাধান্য দেয়। নির্লিপ্তের পজিটিভ দিক হচ্ছে যে মানে আমি খুব দ্রুত ফাইট ব্যাক করতে পারি, মানে আমার জীবনে যত খারাপ ঘটনাই ঘটুক সেটা নিয়ে আমি বেশিক্ষণ বদার করি না এবং কোনো পিছুটান বোধ করি না, যেটার কারণে মানে ধরো যে আমার মধ্যে খারাপ লাগার অনুভূতিটা দীর্ঘস্থায়ী হয় না। নস্টালজিয়া প্রবণতাও কম। হ্যাঁ আমি অলওয়েজ হোয়াট ইজ নেক্সট এটা নিয়ে চিন্তা ভাবনা করি, সো এটা হচ্ছে একটা পজিটিভ ব্যাপার। এটা কারণে যেটা হয়েছে যে আমি কন্টিনিউয়াসলি নতুন জিনিসপত্র ট্রাই করতে পারি। আর নেগেটিভ বিষয় হচ্ছে যে তোমার তুমি যত তোমার বয়স বাড়বে তখন তোমার আশপাশের মানুষের তোমার প্রতি নানা রকম এক্সপেকটেশন তৈরি হবে। তো এই এক্সপেকটেশন গুলা বেশিরভাগ ক্ষেত্রেই তখন তুমি মিট আপ করতে পারবে না। এটার কারণে যেটা হবে যে তুমি একজন ফ্যামিলি পার্সন হিসেবে, সোশ্যাল পার্সন হিসেবে অত্যন্ত নিম্ন স্তরের একজন মানুষের কাউন্ট হবা। তোমার দেখা যায় যে তোমার ফ্যামিলি আমরা তোমার আচারণে কর্মকাণ্ডে খুবই অসন্তুষ্ট, তোমার ফ্রেন্ডসরা তোমার উপর অসন্তুষ্ট, তোমার কলিগরা তোমাকে দেখতে পারে না। ফলে সামগ্রিকভাবে তুমি হয়তো অনেকের কাছে একজন টক্সিক মানুষ, ডোন্ট কেয়ার টাইপের একটা টক্সিক প্রকৃতির মানুষ, বা হচ্ছে বাজে মেন্টালিটির মানুষ, নেগেটিভ মেন্টালিটির মানুষ সেই হিসেবে স্টেটেড হওয়া। তো আলটিমেটলি আমার সম্পর্কে তো মানুষের অধিকাংশ ওইটাই ধারণা, আমার সাথে বেশিরভাগ মানুষের খুবই আনকমফোর্টেবল বোধ করে। বাট স্টিল আমি মনে করি যে এই নির্লিপ্ততাটা আমাকে যোগ বিয়োগ করে, যদি বলো যোগ বিয়োগ করে আমাকে হেল্পই করছে। মানে আমার মনে হয় না যে আমার ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবরা আমার প্রতি আনকমফোর্টেবল হওয়ার কারণে এইটা না আমি খুব বদার, মানে এই ক্ষেত্রে আপনি লিপ্ত। এই যে গৌতম বুদ্ধের কথাই বলা যায় যে সে তো চলে গেল আপনার মানে সন্ন্যাস নেওয়ার জন্য, তখন মানে নির্বাণ বা তার যে একটা বোধের থেকে সে আর কি সংসারটা হয়ে গেলো, ছেড়ে দিল। তো অনেকে তো তার মূর্তি যেভাবে বলা যায় তো সে কিভাবে নির্লিপ্ত হয়ে একদম চোখ বন্ধ স্থির হয়ে বসে আছে, তো তার কর্মকাণ্ড কি কি আসলে ওরকম নির্লিপ্ততা বলা যায়? সে তো পরে মানুষের সাথে অনেক এঙ্গেজ হয়েছে আসলে, তার পুরো একটা ধর্ম সে। আমারও এরকম একটা প্ল্যান আছে, আমি সামনে বছর আমার যখন 41 হবে আগস্টে, আমি বাংলাদেশে অনেকগুলো সুপার হোস্টেল আছে চাইনিজরা চালায়, তো আমি ওরকম একটা সুপার হোস্টেলে উঠে যাব। তো সুপার হোস্টেলে উঠে ওইভাবেই থাকবো। অলরেডি আমি দেখছি শাহবাগে, ওটা মাসে 19,000 টাকার মতো খরচ হয়। তো ওখানে আমি থাকা শুরু করব পার্মানেন্টলি। এমন না যে আমি আমার ফ্যামিলি মেম্বার প্রতি খুব অসন্তুষ্ট, তার সাথে খারাপ আচরণ হয়েছে, বিষয়টা এরকম না। আপনার মতো থাকবেন। হ্যাঁ মানে আমার মনে হয়েছে যে ফ্যামিলি লাইফে ডে টু ডে প্রচুর অ্যাক্টিভিটি থাকে, যে অ্যাক্টিভিটিগুলো আসলে খুব ক্লান্তিকর। এই জিনিসগুলো যেমন ধরো বাজার করা, এটা আমি টাকা দিয়ে দিলে একজন করে দিতে পারবে। তো যে জিনিসগুলো আসলে টাকা দিয়ে করে ফেলা যায় সেই জিনিসগুলো পিছনে এনার্জি দেওয়াটা বিরক্তিকর লাগে, কিন্তু এগুলো কিন্তু প্রচুর সময় নষ্ট করে। তো আমি অপেক্ষায় ছিলাম 19-এর 5 বছর হওয়া পর্যন্ত, তো ওদের সামনে বছর অলরেডি 10 বছর হয়ে যাবে, ফলে আমি আমার ওদের জন্য যে টাইম ছিল সেটা অলরেডি ডাবল সময় দিয়ে ফেলছি। তো যখন 10 বছর হয়ে যাবে, সো বলতে পারো যে 7 বছর আমি গৃহত্যাগ করতেছি। গৃহত্যাগ করে আমি যখন হোস্টেলে ওঠা শুরু করব, গৃহত্যাগ করে আবার আরেকটা গৃহতে যাচ্ছেন? হ্যাঁ কিন্তু ওইখানে তো আমার কোনো নাই, আমি জাস্ট টাকা দিয়ে দিব, আমার মতো থাকবো ওইখানে। নিশ্চয়ই হোস্টেলগুলোতে কিছুদিন পর পর নতুন মানুষ আসবে, তাদের সাথে হবে, গল্প গুজব হবে। আমি যেহেতু
ইন্ডিয়া এবং চায়নাতে প্রচুর এরকম হোস্টেলে থাকছে, আমি তো বিষয়টা জানি যে লবিতে বসলে কত নতুন নতুন মানুষ আছে, তাদের সাথে কত রকম গল্প হয়। তো ওইটা আমার কাছে অনেক বেশি এক্সাইটিং লাগতেছে। অনেক বছর তো গৃহে ছিলাম, 41 বছর তো গৃহে থাকলাম। কাফকা তো 42 বছর বয়সে মরেই গেছে, ও আচ্ছা। তাই না? রোগে আক্রান্ত, না রোগে আক্রান্ত এমন ওই তো। আরো বেঁচে থাকতো আর কি। আমি আমার বাকি লাইফটা আমি এরকম হোস্টেলে কাটাইতে চাই, তো এটা আমি মোটামুটি ডিসাইড করে ফেলছি। এটা আমি সবাই বাসার লোকজনদেরকে জানাইছিও, তারা নানান আপত্তি করছে, বাট ওই যে বললাম আমি একটু নির্লিপ্ত। তো বাট আমি তাদের সাথে করবো না আর কি, ডিসকানেক্টেড হবো না, মাঝে মাঝে শরীরে দেখা করে যাবো, দু একদিন থেকে যেতে হবে। বস্তুগত যেসব ব্যাপারগুলো এই গান্ডার করা ওটা আপনি করবেন দূরের থেকে আর করে আমি আমার মতো ফুল ফুল কি হবো, মানে আমার জিনিসপত্র নিয়ে ফোকাসড হবো। এখন ওই যে কেউ বলতে পারে যে ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করো না। না, বুদ্ধের অবমাননাটা আপনার নিতে হবে, মানে বুদ্ধের হ্যাঁ মানে ছিল। আমি আমি কি তার কাছে কোনো সার্টিফিকেট চাইছি? মানে আমি তো বলি নাই যে আমি ভালো মানুষ বা আমার সাথে মিশুন, জাস্ট ইগনোর মি, কোনো সমস্যা নাই তো। আমি তো কোনো নীতি নীতি নৈতিকতার বাণী প্রচার করতেছি না। যেটা আমার রাইট মনে হয়েছে সেটা রাইট, আলটিমেটলি আমার জীবনের দায়ভার তো আমারই, তাই না? সেক্ষেত্রে ওই যে বললাম যে আমি মানে আমার প্রেফারেন্স কি, আমার প্রেফারেন্স হচ্ছে নতুন নতুন মানুষ এক্সপ্লোর করা। তো তুমি যখন এই চার দেয়ালে আটকে পারবা, বাচ্চা বড় হবে, এই বাচ্চারা না চিন্তা করো, এটা করো সেটা করো। সবসময় ওই এনার্জিটা ওইদিকে এঙ্গেজড হয়ে হ্যাঁ, তো এইটা হলে তো সেই ওই কেরানি টাইপ একটা লাইফ হলো। তো ওই কেরানি টাইপ লাইফে তো আমি কখনো ছিলাম না, থাকারও প্রয়োজন নাই। তো যে জিনিস টাকা দিয়ে কাভার করে ফেলা যায় সেটা তো কোনো ই নেই। ভালোবাসার তো আসলে বহু রকম বহিঃপ্রকাশ আসছে। মানে সারাক্ষণ পাশাপাশি থাকলেই ভালোবাসা হয়, দূরে থাকলে ভালোবাসা হয় না, বিষয়টা তো তা না। আমি যদি যেমন ধরো আমাদের যে সমস্ত ছেলেপেলের বাপ বিদেশে থাকে, মানে কাতারে থাকে, দুবাইতে থাকে, ওদের তো বছরের পর বছর বাপের সাথে দেখাই হয় না। তো তারা কিন্তু তার টাকা পয়সা দিচ্ছে বা ভরণ পোষণ চালাচ্ছে, তারাও খুশি। হুম টাকা পয়সা আসলে এরা কিন্তু গৃহত্যাগ করে নাই। জাস্ট আমি আমি ঘোষণা দিয়ে বলতেছি যে আমি গৃহত্যাগ করতেছি, এটাই পার্থক্য, আর কিছু না। হ্যাঁ, এটা ভালো বলছেন যে যারা যারা বিদেশে যায় তারা তো জানে যে না কাজের পারপাসে জীবিকার তাগিদে তাদের একটা বাইরে যাইতে হচ্ছে, তো ওখান থেকে তারা দূরে থেকে ফ্যামিলি চালাই দিচ্ছে। আরে বাংলাদেশের মধ্যেই তো ধরো বাবা মা সরকারি চাকরি করে, বাবার পোস্টিং গোপালগঞ্জ, মায়ের পোস্টিং লালমনিরহাট, তো কি হয়? হুম, এটা হ্যাঁ, এইভাবে তো তো তারা চালাই নিচ্ছে। ওকে ফাইন। ওই যে মানে ব্যাপারটা এখানে হয়েছে যে অনেকদিন কাছাকাছি থাকার পরে যখন দূরে যাওয়ার ওই একটা হ্যাঁ, ওই এই মানে ঢাকার মধ্যেই কেন, টান হ্যাঁ ঢাকার মধ্যেই কেন এই হবে? আলাদা থাকতে হবে, তো একসাথে কেন ভাই? হ্যাঁ, মানে আলটিমেটলি বললাম তো, অধিকাংশ মানুষের কথা তো আমার কাছে কোনো গুরুত্বই বহন করে না। হবে ওই যে ওই নির্লিপ্তর ব্যাপারটা, ক্ষেত্রেও আমি ওটা করবো আর কি। না, অনেকে আসলে ধরেন এই যে সম্পর্কের ভিতরে ধরেন এই নির্লিপ্ততার যে বিষয়টা, এটা অনেক জায়গায় না একটা মানে ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। যে মানে একটা মানে এরকম এত দ্রুত কেমনে মানে ইমোশনলেস, মানে এরকম ইয়ে শোনা যায় যে এমপ্যাথিলেস, কোনো এমপ্যাথি নাই বা কোনো কিছু নাই, মানে এরকম দুম করে কেউ মুভ করে ফেলে বা তার কিছু হয় না, একদম মানে জাস্ট কিছুই হয় না এরকম। আমার কাছে বরং বিদায় দেওয়াটাই কঠিন মনে হয়, যে কাউকে খুব আয়োজন করে ভাই আমি চলে যাচ্ছি, এইটা আমার কাছে কঠিন মনে হয়। আমি যখন কলেজে পড়তে গেলাম বাসা থেকে, ঠাস করে বাসা থেকে চলে গেছে বড় বাসাতে, সবাই কান্নাকাটি করতেছে, আমার কোনো কান্না আসে নাই। হল থেকে আমাকে কি করলো, হল থেকেও তো আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিই নাই। হলে থাকতাম একদিন, ই করলো মানে আমার হলে থাকার মেয়াদ শেষ হয়ে গেছিলো, তাও হলে থাকতাম। একদিন প্রপোজটা আমার জিনিসপত্র আটক করে নিয়ে গেল, এরপর আর কখনো হলে যায়নি। বা আমি যে সমস্ত নারীদের প্রতি দুর্বল ছিলাম তাদের সাথে হুট করে একদিন হঠাৎ কথা বলতেছি হুট করে তার এই হয়েছে, একদিন তাদের সাথে যোগাযোগ অফ হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে এরকমই, মানে আমি কখনো কাউকে গুড বাই বলে শেষ করে দিছি এরকম কোনো কেসই নাই। আমার প্রত্যেকটা এক্সিটই হুট করে। এতে একমাত্র আমি সংসার ত্যাগটাই খুব আয়োজন করে করতেছি, যেহেতু এক যেটা। আচ্ছা, এতে যে ধরেন আদার পারসন এর যে একটা অনুভূতি থাকে বা ফিলিংস থাকে, মানে তাদের এন্ড থেকে কি আপনি ওইভাবে ভাবেন কিনা বা কোনটা? মানে ধরেন আপনি যে হুট করে চলে গেলেন, মানে এখন তারা যদি ধরেন আপনার প্রতি মানে একটা মানে অনেকদিন একটা সম্পর্কে থাকার পরে তো আপনি চলে গেলেন, কিন্তু তাদের তো রেস্টটা তো থেকে যেতে পারে, তো তাদের এন্ডের থেকে আসলে আপনার ওই জিনিসগুলো কি ভাবাই কিনা? এইটা তোমাকে আমি একটা করতে পারি, অক্সিজেন স্যাচুরেশন পয়েন্ট ছিল না কোভিডের সময়, যে যখন
85-এর নিচে নেমে যায় আস্তে আস্তে, তারপর হচ্ছে মানুষ মরে যায়। তারা মানে 98, 96, 94, 90 তখনও পর্যন্ত কিন্তু কোনো সাপোর্ট রাখে না। তো এই অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কিন্তু আস্তে 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 কম। তো আমার ক্ষেত্রেও আমি যে এক্সিটগুলো নিচ্ছি এটা কিন্তু এমন না যে একদম আমার 98, 97 পর্যায়ে আছে, হুট করে এক্সিট নিলাম। যেটা হচ্ছে 2 দিক থেকেই যখন আস্তে আস্তে টিকতে হওয়া শুরু করে, ওকে। তখন আমার একটা থ্রেশহোল্ড লিমিট থাকে অক্সিজেন। হ্যাঁ, আর কন্টিনিউ করা যাচ্ছে। হ্যাঁ, সো যখন আমি বুঝতে পারি যে 2 পক্ষ থেকেই ব্যাপারটা আনহেলদি হয়ে যাচ্ছে, তখন আমি কোনো একটা সময় ঠাস করে চলে আসি। মানে এমন না যে আমি তার সাথে খুব মানে আমার ভালো সম্পর্ক থাকা অবস্থায় আমি ওখানে সরে আসছি, এরকম একটাও নাই। যতগুলো রেফারেন্স দিলাম প্রত্যেক ক্ষেত্রেই অনেকদিন ধরেই টানাপোড়েন হচ্ছিল, ব্যাপারটা আনহেলদির জায়গায় চলে যাচ্ছিল, আনপ্রোডাক্টিভ জায়গায় হচ্ছিল এবং মনে হচ্ছিল যে এনার্জি দুই পক্ষেরই এনার্জি লস হচ্ছে এবং এইখানে এই জায়গাটা এইভাবে চলতে থাকলে সামনে আরো বড় ধরনের কোনো সমস্যা হবে। তার চাইতে এই টক্সিসিটি লেভেল বজায় থাকতে থাকতে ঠাস করে এক সময় চলে আসা, যাতে করে অ্যাটলিস্ট দুই পক্ষে পিস। মুখ দেখা থেকে বন্ধ না হয়ে যায়, এই ভবিষ্যতে যাতে ওইটুক ব্যাপারটা বজায় থাকে, ওইটা আমি চেষ্টা করি। এই জন্য ওই আর একদিনের যে ফিলিংস সেইটার এসব ক্ষেত্রে সুযোগ কম থাকে। তো আপনার যে কাল্পনিক ক্যারেক্টার নারীর কথা যখন বললো, তাহলে ওইটা তো বলতেই হয়, অনেকদিন জিজ্ঞাসা করবো, মাঝখানে তো আমি ভুলেই গেছিলাম যে আপনার ওই ইন্ডিয়া ডিটাচমেন্ট টু ডিপার্চার যখন লিখতেছিলেন ইন্ডিয়া, তখন কি জানি একটা অপরাধ করছিলেন, এই জন্য গায়ত্রীর সাথে আপনাকে একটা পানিশমেন্ট দিছিল, সাজা দিছিল। তো ওইটার কি মেয়াদ পরিপূর্ণ হয়েছে কিনা, বা ওই ক্যারেক্টারের সাথে কি এখনো আপনার সম্পর্ক বজায় আছে কিনা, নাকি ওটাও ডিস্টেন্স হয়ে গেছে? তোমাকে আমি শুরুতে বলতেছিলাম না যে আমি সিস্টেম লস আইডেন্টিফাই করছি, এটাই সেই সিস্টেম লস। যে আমি দেখা যাচ্ছে যে আমি তো চাপালির জগতে আমার তেমন কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু এই বিভিন্ন নারী ক্যারেক্টারের পেছনে আমার প্রচুর সময় যায়, কিন্তু সেই তুলনায় তো তাদের দিক থেকে কোনো রিটার্ন পাই না। ফলে আমি যেটা হয়েছে আমি এখন আর নতুন নারী রিক্রুট করা বাদ দিয়ে দিচ্ছি, মানে আমার ইমাজিনেশনের এর জায়গা থেকে যারা আগে ছিল তাদেরকে নিয়ে এখন ওই কি করি, হ্যালোসিনেট করি। নতুন এই এই ধরো এই 40 বছরে তো কম করলাম না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার এফোর্টের তুলনায় তাদের দিক থেকে আউটপুট আসেই না বলতে গেলে। তো এই জন্য আমি আর এই নারী জগতের প্রতি আমার ইন্টারেস্ট, এফোর্টের ইন্টারেস্ট পুরোপুরি চলে গেছে। আর নতুন কোনো নারী রিক্রুট করবো না, আগে যারা আছে তাদের দিয়েই কাজ চালিয়ে দেবো। ভবিষ্যতে আসলে চাপালিশ ছাড়া মেয়েদের আমার লাইফে এখনো প্রয়োজন নেই। তা আপনার তো চাপালিশও তো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, মানে আপাতত আর আগ্রহ মানে এরকম অনেকে হয়েছে যে যারা ধরো আমার সাথে জাস্ট টাইম পাস করতে ইন্টারেস্টেড, এরকম অনেকেই হয়েছে, বাট আমার তাদের প্রতি ইন্টারেস্ট হয়নি, এই জন্য হয়নি। কিন্তু ভবিষ্যতে যদি আমার কারোর প্রতি ইন্টারেস্ট হয় আর এফোর্ট দিব না, ওই চাপালিশ শেষ সেও শেষ, এরকম বিষয়। সো আমি দেখলাম যে আমার জন্য এটাই সবচেয়ে ভালো ব্যাপার, মানে এই যে পরিমাণে এফোর্ট আমার এদের পিছনে যায় সেই ইয়েতে ওইটার মূল্য বা ভ্যালুটা যদি ওইভাবে যদি একটু না আসে। যে পরিমাণ চিঠি লিখি, চিঠি রিপ্লাই দেয় না, এত ভাবের এটার তো কোনো মানে হয় না। বা তাদের বার্থডে করা বা তাদের নিয়ে যে পরিমাণ মাতামাতি করে সেই তুলনায় তো কিছুই না। তো তা আদৌ কি আসলে মানে এই যে কাউকে যেন লিখে যে রিটার্ন দেওয়া, মানে তারা কি আদৌ এটা বোঝে কিনা, এটাও একটা কথা। বোঝে কি বোঝে না সেটা আমি এখন আর চিন্তা করি না। তো আমি এটা বুঝতে পারছি যে আমার লাইফে আসলে চাপালিশ ছাড়া আর কোনো নারী ক্যারেক্টারের প্রয়োজন নাই। তো আমি মানে ওইরকম ঠিক চাপালিশটারে তো মানুষও না, ফলে সহজে সব আমার লাইফে আর কোনো মেয়েদের প্রয়োজনই নেই। না, আপনি তো একদম পুরো এখন সন্ন্যাস লেভেলে চলে যাবেন, একদম 40-এর পরে আসলে সন্ন্যাস সন্ন্যাস না মানে এই কথাটা বলার জন্য আমার এনাফ রেফারেন্স পয়েন্ট দরকার ছিল না। আমি তো সেই আমার যখন ছোট বয়স তখন থেকেই তো নানা জনকে বিভিন্ন সময় ভালো লাগছে, এদের মধ্যে বিভিন্ন জনের পেছনে এফোর্ট দিচ্ছি, কিন্তু কারোর সাথে ঠিক আমার ঠিক জমে না। মানে দেখা যাচ্ছে কিছুদিন পরেই তারা আমার প্রতি ফেড আপ হয়ে যায়, ফলে আমার ওই লিমিটেশন আছে।
যায় না, যে কোনো কারণে জমে না। তো যেটা হচ্ছে না হচ্ছেই না, সেটা জোর করার দরকারটা কি? তো এই জন্য আমি এই আমার লাইফ থেকে নারী চ্যাপ্টার পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি আর কখনো কোনো নারীর পেছনে এফোর্ট দিই না এবং আর কখনো দেবও না। যদি ওইরকম কেউ এফোর্ট দেয়, তখন আমার তার সাথে সর্বোচ্চ চাপালিশ হইতে পারে। চাপালিশের বাইরে আর কোনো প্রয়োজন আমার লাইফে কোনো মেয়ের দেখি না। আচ্ছা, মানে এই ক্ষেত্রে কি আপনার আবার ওই সংসার জীবন যে আপনার যে ওই লাইফটাতে তো ওখানে আবার ক্রাইসিস হবে না? কোনটা? মানে এটা কি মানে কাল্পনিক ভাবে বোঝাচ্ছেন নাকি আসলে বাস্তবতার কথা বললেন? বাস্তবতা মানে হুম, মানে যে বললেন যে যদি মানে সম্ভব যদি হয় তাহলে চাপালিশ হবে জিনিসটা আপনি হুম, বলতেছেন, হ্যাঁ? হুম। তাহলে এখন আপনার যেটা সংসার জীবন আছে তাহলে ওইটার সাথে একটা কনফ্লিক্ট লাগবে না? ও আমি তো সংসারেই থাকতেছি না, কনফ্লিক্ট কেন হবে? আমি আচ্ছা। ই করতেছি না, আমি হোস্টেলে উঠে যাচ্ছি না। ও আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ওকে। আই আন্ডারস্ট্যান্ড। তো এখন তাহলে ধরেন আপনার আ ৪০ পরবর্তী জীবনে তাহলে একদম টোটালি একটা অন্যরকম একটা ফেজ দেখা যাবে। হ্যাঁ, মানে বাহ! অনেকদিন তো একভাবে কাটালাম। নেক্সট লাইফটা অন্যভাবে কাটানোর চেষ্টা করি। মানে ৮০ বছর বাঁচবো এটা আমার মনে হয় না। কারণ আমার ব্লাড প্রেশার আছে অনেক আগে থেকে। তারপরে আমার মাইগ্রেনের সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে। ফলে বডি তো ডেফিনিটলি ৬০ এর আশপাশে গিয়ে কোলাপস করবে। বা হয়তো ফলে জীবনের অর্ধেকের বেশি কিন্তু পার করে ফেলছি। আর ২০ বছর। তো এই ২০ বছর আমি আ অন্য একটা স্টাইলে লাইফ লিড করার চেষ্টা করি। হুম। যাক ইন্টারেস্টিং। ওকে, তাহলে আ আপনার ব্যাপারে যতটুকু জানা দরকার আজকে একটু জানলাম। নানা টপিকে কথা আসছে। বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, তবে আমার আর একটা খুব মানে মানে ২ টা ৩ টা গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলি নাই এখনো। সেটা হচ্ছে যে আমার একটা প্রতিষ্ঠান গড়ার ইচ্ছা আছে, শান্তিনিকেতন টাইপ। তো এইটা আমি বেঁচে থাকলে অবশ্যই করব। সেটা ঢাকায় না, মানিকগঞ্জে করতে পারি অথবা ঠাকুরগান্ধীতে করতে পারি। ওইরকম একটা প্রতিষ্ঠান, ক্রিয়েটিভ হাব। হ্যাঁ, ওইরকম একটা কিছু বানাবো। ওই মানে শান্তিনিকেতনের মতো বিশাল জায়গা জুড়ে, কিন্তু শান্তিনিকেতন না। হ্যাঁ, কারণ আপনার স্টাইল তো আসলে তো এটা ওইটা যদি আমি সুস্থ থাকি, এটা আমি অবশ্যই করব। এই ব্যাপারে কোনো ডাউট নাই। এটা আমার এই মানে নেক্সট ২০ বছরের ১ নম্বর প্রায়োরিটি। এরপরে আমার ১১ টা ডিফারেন্ট কালচার দেখার ইচ্ছা আছে। তো এইটা করতে হবে। আর ৩ টা ফিল্ম নিয়ে কাজ করার ১১ টা ডিফারেন্ট কালচার বলতে কি আপনার মানে দেশ। দেশ মানে ভারত গেলেন, চায়না গেলেন। আরো ৯ টা বাকি আছে। আরো ৯ টা বাকি আছে। ওটাই করবেন। হুম। আর ফিল্মের কথা যেটা বলতেছেন। মানে ফিল্ম নিয়ে তো আমার একটা বড় ইন্টারেস্ট আছে। আমার বই প্রকাশের আগে ফিল্ম বানাইছিলাম। কিন্তু সেগুলো অ্যামেচার ছিল। সো আমার ভবিষ্যতে আ ফিল্ম ইনভেস্টর হওয়ার ইচ্ছা আছে। এক্সিকিউটিভ প্রোডিউসার আরকি। মানে ধরো আমি স্ক্রিপ্ট করব, কাস্টিং-টাস্টিং আমি করব, মানে ডিরেকশন আরেকজন দিবে। আ আচ্ছা। ইনভেস্টমেন্ট আর ম্যানেজ করব, এরকম কিছু একটা। আচ্ছা, তাহলে তো এটা তো হিউজ প্রজেক্ট। বিশেষ করে আপনি যেটা বললেন যে শান্তিনিকেতন টাইপের আরকি মানে ক্রিয়েটিভ হাব যদি এটা বলি ওইভাবে আপনি হ্যাঁ, এই যে দেখছো স্মল এন্টারপ্রাইজ কাজ করতে যায় কি কারণে? যাতে এরা ভবিষ্যতে আমার সাথে এই প্রজেক্টে ইনভেস্ট করে। আচ্ছা। তাহলে মানে এই এত বিশাল জায়গা জুড়ে যে একটা জিনিস বানাবেন তাহলে এটার মানে আপনার ইনভেস্টর তো লাগবে। এখন ইনভেস্টর কি আপনি পাবেন? যদি না পান তাহলে তো আপনি যে কনভিকশন এর সাথে বলতেছেন যে না এটা করেই ছাড়বেন। পাবো না কেন? মানে এতদিনে যদি ৪১ জন পাই, বাকি ২০ বছরে কেন ১০৯ জন পাবো না? আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি জন পেয়ে গেছেন যারা আরকি হিউজ অ্যামাউন্ট অফ মানি এটার পিছনে এই আইডিয়ার পিছনে আরকি ইনভেস্ট করবে। আইডিয়ার বিষয়ে করবে না, আমার উপরে করবে। আচ্ছা। কারণ আপনি আইডিয়া তো আপনার আইডিয়া। কারণ আমার সেই ক্রেডিবিলিটিটা আছে। কারণ আমার তো টাকা, ক্ষমতা এগুলোর প্রতি কোন রকম কোনো মোহ নাই। তো আপনার এক্সিকিউশনটা একদম 100% হবে। এটাই। হ্যাঁ, ফলে ওখান থেকে রেভিনিউ আসলে তারা নিবে। সবকিছু তারাই করবে। আমারও তো জিনিসটা হইতে সঞ্চালক। হ্যাঁ, আমারও তো জিনিসটা হইতে দেখা দরকার। হুম। ইন্টারেস্টিং। যাক আপনাদের সামনের ২০ বছরে তো একটা ব্যাপক কর্মযজ্ঞ আছে এটা বুঝেই যেতেছে। হ্যাঁ, আমার এজন্য সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে অবশ্যই হবে। তো আমি মানে টাকা আসবে না এটা নিয়ে কোনো চিন্তা করতেছি না। আমার চিন্তাটা হচ্ছে যে আমি যে জাস্ট অ্যাকচুয়ালাইজ। হ্যাঁ, মানে আমি যে জিনিসটা করতে চাই সেই জিনিসটার পিকচার আমার কাছে এখনো রেডি না। মানে আমি যে আসলে বানাইতে চাই, আমি বললাম যে শান্তিনিকেতনের মতো কিন্তু শান্তিনিকেতন না। তাহলে জিনিসটা কি? এইটার মডেল আসলে আমার কাছে নাই। এই মডেলটা আমি এখন চিন্তা করতেছি। তো ওইরকম আরকি। মানে আমি একজন ক্যারেক্টার হিসেবে মরতে চাই। আমি ঠিক লেখক হিসেবে মরতে চাই না। ক্যারেক্টার বলতে মানে কোন টাইপের মানে কেমন ধরনের? মানে হিমালয় পাই,
হিমালয় সিগনেচার ক্যারেক্টার যে না এরকম ছিল মানে যাটা পুরাই ইউনিক একটা জীবন। প্রায় আমরা যদি বলি যে ডাইনিস তার আলাদা একটা জীবন ব্যবস্থা আছে এরকম। হ্যাঁ, তো ওই হিমালয় পাই এরকম একটা ক্যারেক্টার আর কি। হিমালয় পাই মানে একজন কথা সাহিত্যিক লেখক, ঠিক পোষাবে না আমার ওই গায়ের মধ্যে আমার পুরো জীবনটাই সিগনেচার হয়ে যাক না তাই ওই গায়ের মধ্যে আমার পোষাবে না। যাই আপনি তো তাহলে আরো বড় গেম খেলতেছেন। মানে বেশিরভাগ মানুষ বলে যে আমি হলো একটা মানুষ আমি আমি হলো এই আমার আইডেন্টিটি এটা নিয়ে আমি চলে গেলাম। আর আপনি বলেন যে আমি আমি এইটা আমি হাঁটবো আমার ওইটাই সিগনেচার হিসেবে বুঝতে পারছি ইন্টারেস্ট। ওই গায়ের মধ্যে চাই আর কি। এটা তো আরো বড় হ্যাঁ, তো এখন আমি ওর প্রস্থান ডিজাইন করতেছি বলতে পারো যে আর 20 বছর বাঁচবো এটা ধরো ওই বা ডিজাইন করতেছি। আচ্ছা যাক আর আনএক্সপেক্টেড কিছু না হোক সবকিছু ঠিকঠাক থাকুক যাতে আপনার এটা যাতে পুরা হয়। হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে তো যোগাযোগ থাকবে, অনেক কিছু করবো ইনশাল্লাহ। ঠিক আছে।